হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা দেখতে চলেছি একটা ধামাকাদার ভিডিও। একদমই তার ভিডিওর যে টাইটেলটা সেটা কিন্তু একদমই পুরো আগুন। মানে আজকে আমরা জানতে চলেছি কোন দেশ বেশি শক্তিশালী। একদমই দেখা গেল আগুনের জ্বালাতে দুটো দেশই হয়তো বা পুড়ে যেতেও পারে। তো চলো আগে দেখা যাক যে কোন দেশ ভার্সেস কোন দেশের শক্তিশালী দিক থেকে কে বেশি উন্নত, সেটাই কিন্তু আজকে জানার। তো তোমাদেরকে টাইটেলটা মোটামুটি ভাবে আমরা জানিয়ে দিয়েছি, তো তাও একবার আমরা জানিয়ে দিই। তো বলছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, কোন দেশ সবচেয়ে বেশি শক্তিশালী। তো এটাই কিন্তু আজকে আমাদের দেখার বিষয়, মানে পুরো হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে একদম। তো যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, প্লিজ গাইস এটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আমাদের মেইন ভিডিও একদমই তাই, এই মেইন ভিডিও কোন ব্রেক্সের মাঝে চলে আসবে, প্লিজ তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিওটা দেখা যাক। আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের প্যারা কমান্ডোদের এবং ভারতের প্যারা কমান্ডোদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়ে থাকে, তাছাড়া বাংলাদেশের সামরিক শক্তি কতটুকু আর ভারতের সামরিক শক্তি কতটুকু। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশের প্যারা কমান্ডো সেরা নাকি ভারতের প্যারা কমান্ডো সেরা। তাছাড়া তাদের যে কঠোর ট্রেনিং দেওয়া হয়ে থাকে সেগুলো দেখার পর আপনার রীতিমতো ভয় পেতে শুরু হবে। তবে বলা হয়ে থাকে ভারতের সৈনিকদের থেকে বাংলাদেশের সৈনিকরা অনেক সাহসী হয়ে থাকে, আর এটা আমি এমনি বলছি না। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের রেকর্ড ঘাটলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের সৈনিকরা কত সাহসী হয়ে থাকে। তো যাই হোক, বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই তুমুল কম্পারিজন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে দেখে আসি ভারতের কমান্ডোদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়ে থাকে। গাইস, ভারতের কমান্ডোদের কথা বললে তাদেরকে স্পেশাল ভাবে সিলেক্ট করা হয়ে থাকে এবং খুবই কম সৈনিকেরা এই প্যারা কমান্ডোতে জায়গা করতে পারে। যারা কমান্ডো ট্রেনিং নেওয়ার জন্য সিলেক্ট হয় তাদের স্পেশাল ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। ভারতের এই প্যারা কমান্ডো ট্রেনিং সাধারণ ট্রেনিং থেকে 5 গুণ কঠিন হয়ে থাকে। এই সব সৈনিকদের কঠোর শারীরিক ট্রেনিং এর মধ্য দিয়ে যেতে হয়। এই সব শারীরিক ট্রেনিং এতটাই কঠিন হয় যে আমরা স্বপ্নতেও এই ট্রেনিং এর ব্যাপারে ভাবতে পারবো না। এই সব কঠিন শারীরিক ট্রেনিং সৈনিকদের মানসিক এবং শারীরিকভাবে অনেক দৃঢ় করে তোলে। এই সব সৈনিকদের কঠোর শারীরিক ট্রেনিং দেওয়ার পরে 36 ঘন্টার স্ট্রেস ট্রেনিং দেওয়া হয়ে থাকে। অবাক করা বিষয়টি হচ্ছে এই ট্রেনিং দেওয়া শুরু হয় রাত 2টার পর থেকে। যখন সৈনিকরা 4 ডিগ্রি তাপমাত্রাতে ঘুমাতে থাকে তখন তাদের জাগিয়ে দিয়ে এই ট্রেনিং দেওয়া শুরু হয়। যখন এই সৈনিকরা বেঘোর ঘুম পারে তখন বোম ফাটিয়ে এবং গানের আওয়াজ করে তাদের কাঁচা ঘুমকে ভেঙে ফেলা হয়। ঘুম থেকে ওঠানোর পরে তাদের এক লাইনে দাঁড় করানো হয়ে থাকে। তাদের ট্রেনিং চলাকালীন কোনো সৈনিক যদি মাটিতে শুয়ে পড়ে কিংবা লুকিয়ে খাবার খেয়ে ফেলে তবে তৎক্ষণাৎ সেই সৈনিককে প্যারা কমান্ডো ট্রেনিং থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এর পরের ট্রেনিংটি হচ্ছে সৈনিকদের 100 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে হয়। এই দৌড়ানো অনেক কঠিন হয়ে থাকে। এর মধ্যে রয়েছে 30 কিলোমিটার 2 বার এবং 10 কিলোমিটার পথ 4 বার দৌড়াতে হয়। অবাক করা বিষয়টি হচ্ছে এই 100 কিলোমিটার দৌড়াতে সৈনিকদের 16 থেকে 17 ঘন্টা সময় লাগে। এরপর শুরু হয় সৈনিকদের সব থেকে কঠিন ট্রেনিং। এই 100 কিলোমিটার দৌড়ে আসার পরে তাদেরকে ঘুমাতে দেওয়া হয় না। টানা 15 দিন পর্যন্ত তারা রাত্রে ঘুমাতে পারে না, তবে দিনে তাদের কয়েক ঘন্টার জন্য ঘুমাতে দেওয়া হয়। টানা 15 দিন রাত্রে না ঘুমানোর কারণে তাদের শরীর অনেক দুর্বল হয়ে যায়। এরপর 15 দিন পরে তাদের আবার নতুন ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিংটি হচ্ছে তাদের বন্ধুদের ঘাড়ে করে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। আসলে প্যারা কমান্ডোরা বিশ্বাস করে তারা যে কোনো পরিস্থিতিতে তাদের সঙ্গীদের শত্রুদের হাতে তুলে দেবে না। টানা 5 ঘন্টা ধরে সৈনিকদের এই ট্রেনিং করতে হয়। এই ট্রেনিং শেষ করার পর তাদের আবার 1 কিলোমিটারের পথ পাড়ি দিতে হয়। এই 1 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় 30 কেজি ওজনের একটি ব্যাগ ঘাড়ে নিয়ে। এছাড়া তাদের সাথে দেওয়া হয় অনেক ভারী ভারী অস্ত্র এবং প্রত্যেক রাউন্ডে তাদের ওজন আরো বাড়িয়ে দেওয়া হয়। প্রথম রাউন্ডে তাদের কাছে 20 কেজি ওজনের একটি ব্যাগ দেওয়া হয়। এরপর সেকেন্ড রাউন্ডে তাদের ট্রাকের বিশাল বড় বড় চাকা দেওয়া হয়। এরপর তৃতীয় রাউন্ডে তাদের গাছের বড় বড় গুড়ি দেওয়া হয়। প্রত্যেকটি রাউন্ড পার করার জন্য এই সব সৈনিকদের কাছে 1 ঘন্টার মতো সময় থাকে। এই সব কষ্টকর ট্রেনিং তারা 9 ঘন্টা ধরে করতে থাকে। এতক্ষণ ধরে যে তারা ট্রেনিং করছে তাদেরকে কোনো খাবার খেতে দেওয়া হয়নি। এতক্ষণ ধরে না খেয়ে থাকার কারণে তারা অনেক দুর্বল হয়ে পড়ে। এরপরের ট্রেনিংটি সব থেকে ভয়ঙ্কর হয়ে থাকে। সৈনিকদের হাত পা বেঁধে 12 ফুট গভীর একটি গর্তে ফেলে দেওয়া হয়, আর এই গর্তটি পানি দিয়ে ভর্তি থাকে। এই পানির মধ্যে তাদের সাথে আরো একটি কমান্ডো থাকে। এই কমান্ডো তাদের ততটুকু অক্সিজেন নিতে দেয় যতটুকু বেঁচে থাকার জন্য প্রয়োজন। এই ট্রেনিং চলাকালীন অনেক কমান্ডো মারাও যায়। এই ট্রেনিং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে সৈনিকদের মন থেকে ভয় নামের শব্দটি পুরোপুরি মুছে ফেলা। এই ওয়াটার থেরাপি অনেক ভয়ঙ্কর হয়ে থাকে, যা আপনারা দেখে বুঝতে পারছেন। এই ট্রেনিং যারা পাশ করে তাদেরকে পরবর্তী স্টেপে পাঠিয়ে দেওয়া হয় এবং সৈনিকদের এক ধরনের লিকুইড খেতে দেওয়া হয়। এই পানিগুলো দেখার পর আপনি বলবেন এগুলো তো ড্রেনের পানি, তবে কমান্ডোদের বলা হয় যে তাদের ড্রেনের পানি দেওয়া হচ্ছে। আসলে এটি ড্রেনের পানি হয় না, এটি হচ্ছে এক ধরনের স্পেশাল পানি। এই লিকুইডগুলো
সৈনিকদের শক্তি বাড়াতে সাহায্য করে। এরপর সৈনিকদের শারীরিক ট্রেনিং মোটামুটি শেষ হয়ে যায়। এরপর সৈনিকদের সাথে শুরু হয়ে যায় মানসিক ট্রেনিং। এরপর সৈনিকদের একটি রুমে বসানো হয় এবং সৈনিকদের চারিদিক থেকে চিল্লাচিল্লি করা হয়। তাছাড়া তাদের চোখে মুখে লাইট মারা হয়ে থাকে, মানে তাদের বিভিন্নভাবে ডিস্টার্ব করা হয়ে থাকে। এত কিছুর মাঝখানে তাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়। এর পাশাপাশি খাতায় লিখতে হয়। যেসব সৈনিকরা সঠিক উত্তর দিতে পারে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় পরবর্তী প্রসেসে, এবং পরবর্তী প্রসেসটি হচ্ছে মেডিকেল। যেসব সৈনিকরা এই মেডিকেলে পাশ করে যায় তাদেরকে আবারও 10 কিলোমিটার দৌড়াতে দেওয়া হয়। সৈনিকরা যখন 10 কিলোমিটার দৌড়ে আসে তখন তাদের খাবার দেওয়া হয়। সৈনিকদের যে খাবার দেওয়া হয়ে থাকে সেগুলোর অবস্থা একেবারেই খারাপ, মানে কোনো রকম ক্ষুধা মিটবে। তারা পেট ভর্তি করে খাবার পর তাদের এত ঘুম পায় যে তারা নিজেদের সামলাতে পারে না। কিন্তু কিছুতেই এই সৈনিকদের ঘুমাতে দেওয়া হয় না। একটি নির্দিষ্ট সময় পর তাদের ট্রেনিং শেষ হয় এবং যারা এই শেষ স্টেপ পর্যন্ত টিকে থাকে তারাই ভারতের কমান্ডো হয়ে থাকে। তো দেখতে পেলেন ভারতের কমান্ডোদের কত কঠোর ট্রেনিং দেওয়া হয়ে থাকে। এত কিছু করার পর যে ব্যক্তি কমান্ডো হয় তার ধৈর্য শক্তি কেমন হবে তা তো আপনারা বুঝতে পারছেন। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগছে যে বাংলাদেশের কমান্ডোদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়ে থাকে। তো চলুন এবার দেখে আসি বাংলাদেশের কমান্ডোদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়ে থাকে। তো বাংলাদেশের প্যারা কমান্ডোদের প্রথমে গ্যাগিং ট্রেনিং দেওয়া হয়ে থাকে। আসলে এই গ্যাগিং ট্রেনিং অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। বাংলাদেশের সৈনিকদের যত ট্রেনিং দেওয়া হয়ে থাকে তার মধ্যে সব থেকে কঠিন ট্রেনিং হচ্ছে এটি। এই ট্রেনিং এ সর্বোচ্চ কষ্ট দেওয়া হয়ে থাকে। এর কারণ হচ্ছে যদি কখনো একজন সৈনিক শত্রুদের হাতে ধরা পড়ে যায় তাহলে যেন ওই সৈনিক কোনোভাবেই নিজের নাম এবং অপারেশনের উদ্দেশ্য কোনোভাবেই না বলে। শত্রুরা ওই সৈনিককে যতই কষ্ট দিক না কেন তার মুখ থেকে একটি কথাও বের হবে না এই ট্রেনিং এর কারণে। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে এই ধরনের ভিডিও অনেক সোশ্যাল মিডিয়াতে আপলোড করে বলে যে সৈনিকদের উপর অত্যাচার করা হচ্ছে, কিন্তু আসলে এগুলো সৈনিকদের উপরে অত্যাচার করা হয় না। এই সব অপপ্রচার সোশ্যাল মিডিয়াতে দেখে অনেক যুবক ছেলে বাংলাদেশ আর্মিতে যোগদান দিতে চায় না। এইরকম কর্মকাণ্ড কোনো দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। তাই আপনারা সোশ্যাল মিডিয়াতে যা কিছু দেখবেন তা একেবারে বিশ্বাস করবেন না। আগে সেটি যাচাই করবেন, তারপর সেটির উপর বিশ্বাস করবেন। এরপর বাংলাদেশের আর্মিদের প্যারা কমান্ডো ট্রেনিং দেওয়া হয়ে থাকে। বাংলা সেনাবাহিনীর আরেকটি ভয়ঙ্কর ট্রেনিং এর নাম হচ্ছে প্যারা কমান্ডো ট্রেনিং। বুকে প্রচুর সাহস এবং গায়ে শক্তি না থাকলে এই ট্রেনিং আপনি কোনোভাবেই সম্পন্ন করতে পারবেন না। দেশের বিভিন্ন জরুরি পরিস্থিতিতে এই প্যারা কমান্ডো ইউনিট নিয়োজিত থাকে। আর এই প্যারা কমান্ডো ট্রেনিং এতটাই বিপজ্জনক হয়ে থাকে যে এই ট্রেনিং চলাকালীন অনেক সৈনিক মারা যায়। এই সব প্যারা কমান্ডোদের ট্রেনিং 3 থেকে 6 মাস পর্যন্ত দেওয়া হয়ে থাকে। এই প্যারা কমান্ডো ট্রেনিং এ 100 ভাগের মধ্যে কেবল 30 ভাগ সৈনিকই উত্তীর্ণ হতে পারে। এই প্যারা কমান্ডো ট্রেনিং এ প্রথমে সৈনিকদের 30 কেজি ওজন সাথে নিয়ে 60 থেকে 70 কিলোমিটারের পথ পাড়ি দিতে হয়। এরপর সৈনিকদের গ্রেনেড এবং বিভিন্ন হাতিয়ার ভালোভাবে চালানো শেখানো হয়ে থাকে। এরপর সৈনিকদের ট্রেনিং দেওয়া হয় বাজে বাজে খাবার খাওয়ার ট্রেনিং। তাদেরকে এমন সব বাজে বাজে খাবার দেওয়া হয় যেগুলো মানুষ চিন্তা ভাবনা করতে পারবে না। এমনকি এই সব সৈনিকদের বিভিন্ন ধরনের সাপ খেতে হয়। এই সব জঘন্য খাবার সৈনিকদের খাওয়ানো হয়ে থাকে যাতে বিভিন্ন প্রতিকূল পরিবেশে তারা এই সকল খাবার খেয়ে বেঁচে থাকতে পারে। প্যারা কমান্ডো ট্রেনিং এর সব থেকে ভয়ঙ্কর মুহূর্ত হচ্ছে চলন্ত বিমান থেকে লাফ দেওয়া। এই ট্রেনিং এ মাঝ আকাশ থেকে সৈনিকদের লাফ দিতে হয় এবং অনেক সৈনিক আছে যারা ঠিকমতো প্যারাশুট খুলতে পারে না। তারা ঠিকমতো প্যারাশুট না খুলতে পারার কারণে মৃত্যুবরণ করে থাকে। এই ট্রেনিং করার সময় মৃত্যুকে অনেক কাছ থেকে দেখে আসে সৈনিকেরা। এরপর বাংলাদেশি কমান্ডোদের ভোলাটেজ ট্রেনিং দেওয়া হয়ে থাকে। এই ট্রেনিং এ আর্মিদের কাদার মধ্যে পুরোপুরি শুয়ে দেওয়া হয় এবং এই ট্রেনিং এ আর্মিদের কাদার মধ্যে ডিগবাজি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। মূলত কাদার মধ্যে টিকে থেকে যুদ্ধ চালিয়ে যাবার জন্য এই ট্রেনিং দেওয়া হয়ে থাকে। এই সময় অনেক সৈনিক কাদা পানি খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই সব নোংরা কাদার মধ্যে ট্রেনিং করা কতটা কষ্টকর তা হয়তো আমি এবং আপনি বাসাতে বসে থেকে বুঝতে পারবো না। এরপর বাংলাদেশের কমান্ডোদের ওয়াটার ট্রেনিং দেওয়া হয়ে থাকে। এই ওয়াটার ট্রেনিং এ একজন সৈনিককে হাত পা বেঁধে পানির মধ্যে ফেলে দেওয়া হয় এবং এই হাত পা বাঁধা অবস্থায় একজন সৈনিককে 10 থেকে 15 মিনিট পানিতে টিকে থাকতে হয়। আপনারা অনেকে এই ট্রেনিংকে দেখার পরে সহজ মনে করতে পারেন আমাদের যদি হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়া হয় তাহলে আমরা 30 সেকেন্ডও টিকতে পারবো না। তো এরপর বাংলাদেশের সৈনিকদের জগিং ট্রেনিং দেওয়া হয়ে থাকে। এই ট্রেনিং এ সৈনিকদের গায়ে অনেক লতা পাতা বেঁধে দেওয়া হয় এবং সৈনিকদের 1000 বার লেফট রাইট করানো হয়ে থাকে। এতক্ষণ ধরে লেফট রাইট করার কারণে সৈনিকদের গা হাত পা ব্যথা হয়ে যায় এবং এই ট্রেনিং এর কারণে সৈনিকদের গায়ের মধ্যে অনেক লতা পাতা ঢুকে যায়। তো এই সব কষ্টকর ট্রেনিং করার পরে যে সৈনিকগুলো টিকে থাকতে পারে তারাই হতে পারে বাংলাদেশের কমান্ডো। তো এখন আপনি দেখতেই পেলেন ভারতের কমান্ডো এবং বাংলাদেশের কমান্ডোদের কত ভয়ানক ট্রেনিং দেওয়া হয়ে থাকে। এবার চলুন দেখে আসি বাংলাদেশের সামরিক শক্তি কতটুকু আর ভারতের সামরিক শক্তি কতটুকু। আপনাদের উদ্দেশ্যে বলে দিই, আপনারা অনেকে বাংলাদেশকে একটি দুর্বল দেশ ভেবে থাকেন। যারা এমনটা ভেবে থাকেন তারা ভুল করছেন। বাংলাদেশের কাছে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র রয়েছে। তো যাই হোক, প্রথমে বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে একটু সংক্ষেপে জেনে আসি। তো
পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের লিস্টে বাংলাদেশের অবস্থান 40তম এবং গত বছর বাংলাদেশের অবস্থান ছিল 46তম। এক বছরে বাংলাদেশ অনেক উন্নতি করেছে, এক বছরে বাংলাদেশ অনেক অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ মজুত করেছে। বাংলাদেশের সামরিক শক্তি 3 ভাগে বিভক্ত, এগুলো হচ্ছে বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী। বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট $3.8 বিলিয়ন। বাংলাদেশি টাকায় মোটামুটি 38,000 কোটি টাকা। তো বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীতে 1,65,000 অ্যাক্টিভ মিলিটারি রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 620টি। এছাড়া আর্মড ভেহিকেল রয়েছে 13,100টি। এছাড়া সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে 30টি, টাউড আর্টিলারি রয়েছে 370টি, MLRS বা রকেট আর্টিলারি রয়েছে 70টি। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অনেক ভয়ঙ্কর মিসাইল রয়েছে। এছাড়া ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। বাংলাদেশ নৌবাহিনীর কথা বললে পুরো পৃথিবীতে বাংলাদেশ নৌবাহিনী 29তম এবং বাংলাদেশ নৌবাহিনীর কাছে অত্যাধুনিক সব অস্ত্র রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর কাছে রয়েছে 2টি সাবমেরিন, যেগুলো অনেক ভয়ঙ্কর সাবমেরিন। এছাড়া রয়েছে শক্তিশালী ফ্রিগেট এবং করভেট। তো এরপরে আসা যাক বাংলাদেশ বিমান বাহিনীর কাছে। পুরো পৃথিবীতে বাংলাদেশ বিমান বাহিনী শক্তিতে 44তম। প্রতিনিয়ত বাংলাদেশ বিমান বাহিনীকে উন্নত করা হচ্ছে এবং যোগ হচ্ছে নতুন নতুন হাতিয়ার। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে সব থেকে আধুনিক যুদ্ধ জাহাজ রয়েছে MiG-29। বাংলাদেশের কাছে মোট 8টি MiG-29 রয়েছে। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। তাছাড়া আকাশপথে কোনো লং রেঞ্জের মিসাইল নেই। বলতে গেলে বাংলাদেশের 3 বাহিনীর মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী একটু দুর্বল। তো যাই হোক, এবার অন্যদিকে ভারতের মিলিটারি পাওয়ার দেখে আসি। পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের মধ্যে ভারতের অবস্থান 4র্থ এবং ভারতের জনসংখ্যার কথা বললে তাদের জনশক্তি রয়েছে 138 কোটি। এর মধ্যে যুদ্ধ করতে সক্ষম ম্যান পাওয়ার রয়েছে 65 লক্ষ। অন্যদিকে ভারতের কাছে টোটাল সৈন্য সংখ্যা রয়েছে 31 লক্ষ, যেটা বাংলাদেশের থেকে অনেকটাই বেশি। ভারতের কাছে শুধুমাত্র একটি মিলিটারি রয়েছে 14,50,000 এবং রিজার্ভ সৈন্য সংখ্যা রয়েছে 11,50,000। তাছাড়া প্যারামিলিটারি রয়েছে 25,27,000। অবাক করা বিষয়টি হচ্ছে বর্তমানে ভারতের সামরিক বাজেট $54.2 বিলিয়ন। ভারতের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,614টি। ভারতীয় সেনাবাহিনীর কাছে সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে 100টি, টাউড আর্টিলারি রয়েছে 3,311টি এবং MLRS মিসাইল রয়েছে 1,500টি। ভারতের বিমান বাহিনীর কথা বললে পুরো পৃথিবীতে ভারতের বিমান বাহিনী 4তম। তাদের বিমান বাহিনীতে টোটাল যুদ্ধ জাহাজ রয়েছে 2,210টি। এর মধ্যে শুধুমাত্র ফাইটার জেট প্লেন রয়েছে 577টি। এছাড়াও ভারতের কাছে অ্যাটাক ড্রোন রয়েছে। তাদের শক্তিশালী অ্যাটাক ড্রোনের মধ্যে রয়েছে হার্প। ভারতের বিমান বাহিনীরা যে সকল যুদ্ধ জাহাজ ব্যবহার করে থাকে সেগুলোর মধ্যে রয়েছে SU-30 MKI, রাফেল তেজাস, MiG-29M, মিরাজ 200, MiG-21। এগুলো ছাড়াও আরো অত্যাধুনিক ফাইটার জেট প্লেন রয়েছে। এবার ভারতের নৌবাহিনী সম্পর্কে বললে পুরো পৃথিবীতে ভারতের নৌবাহিনী 7ম এবং ভারতের নৌবাহিনীতে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। এছাড়া রয়েছে 12টি ফ্রিগেট এবং 19টি করভেট। ভারতের কাছে 14টি সাবমেরিন রয়েছে, যেগুলো সব ভয়ঙ্কর সাবমেরিন। ভারতের কাছে যে সকল সাবমেরিন রয়েছে সেই সব সাবমেরিন পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। তাছাড়া ভারতের সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে পারমাণবিক বোমা। তাদের কাছে 120টি পারমাণবিক অস্ত্র রয়েছে। তো বাংলাদেশের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। বাংলাদেশের কাছে যদি 60 থেকে 70টি পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে বাংলাদেশের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারতো না। তো বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধের কোনো প্রশ্নই আসে না। সেই আদিকাল থেকে বাংলাদেশ এবং ভারতের সুসম্পর্ক রয়েছে। তো যাই হোক, কারা কারা নিজের দেশকে ভালোবাসেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং এইরকমই মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। দেখো সত্যি মানে বাংলাদেশ হোক বা ইন্ডিয়া হোক, যে কমান্ডার যে সেনাবাহিনীরা আছে তাদেরকে সত্যি স্যালুট জানানো উচিত। মানে একটা মানুষের কতটা ধৈর্য শক্তি কত কিছু থাকলে না এই ট্রেনিংয়ে যায় প্লাস টিকে থাকে। একদমই তাই, মানে কত দিক দিয়ে তাদেরকে অত্যাচার করা হয়। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছে যে মানে আমি সত্যি তাই কথাটা ঠিকই বলেছে যে তুমি বাড়িতে বসে কিছুই কিন্তু বুঝতে পারবো না যে তারা কতটা কষ্ট পাচ্ছে বা কতটা মানে কষ্ট করে সেই জায়গাটায় যাচ্ছে। যারা করছে তারাই কিন্তু বুঝতে পারছে। আর এই মানে আর এই যে শক্তির দিকগুলো দেখলাম যে আমাদের বাংলাদেশে বেশ অনেক কিছুই নেই যেটা বলছে। অবশ্য আমরা অনেকদিন থেকেই তোমাদেরকে বলছি যে সত্যি এবার জনগণ যদি চায়, জনগণকে মুখ খুলতে হবে, কেননা বাংলাদেশ এমনিতেই উন্নত, আরও উন্নত করতে হবে। তো সেটা এই ভিডিওর মধ্যে দিয়েও দেখলাম যে কি নেই। তো অবশ্যই সেই দিকটা অবশ্যই এখন যে সরকার এসেছে, সরকার অবশ্যই সেই দিকটাই মানে দেখবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে। আর নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করতে থাকো। তো চলো আজকের মতো এখানেই, বাই বাই।